নমস্কার। আজকে আমরা একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর প্রথম প্রশ্ন হলো, সমাজবদ্ধ জীব হিসেবে সুন্দর জীবন প্রতিষ্ঠার উদ্দেশ্যে মানুষকে যেসব বাধা নিষেধে মেনে চলতে হয় সেগুলিকে বলা হয় সামাজিক আইন। পরের প্রশ্ন দেখো, সমাজ জীবনে ন্যায়নীতি, সদাচার প্রভৃতি প্রতিষ্ঠার জন্য মানুষের সামাজিক আচার আচরণের সঙ্গে সামাজিক উদ্দেশ্যের সমন্বয়ে সাধনের প্রয়োজনে সৃষ্ট নিয়মকানুনকে বলা হয় নৈতিক আইন। পরের প্রশ্ন দেখো, সামাজিক বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করার জন্য এক সময় বিভিন্ন ধর্মশাস্ত্রে যেসব বিধান দেওয়া হয়েছিল সেগুলিকে বলা হয় ধর্মীয় আইন। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন প্রকার প্রাকৃতিক ঘটনার মধ্যে যে কার্যকারণ সম্পর্ক পরিলক্ষিত হয় তার পিছনেও যেসব নিয়ম থাকে সেগুলিকে বলা হয় প্রাকৃতিক আইন। পরের প্রশ্ন, মানুষের রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক প্রতিষ্ঠান প্রভৃতির সঙ্গে সম্পর্কযুক্ত নিয়মকানুনকে বলা হয় রাষ্ট্রীয় আইন। পরের প্রশ্ন, আইন হলো অধিকার ও কর্তব্যের এমন একটি ব্যবস্থা যেটিকে রাষ্ট্র কার্যকর করে। আইনের এই সংজ্ঞাটি দিয়েছেন গ্রিন। পরের প্রশ্ন, আইন হলো সার্বভৌমের নির্দেশ। আইনের এই সংজ্ঞাটি প্রদান করেছেন অস্টিন। সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক প্রযুক্ত মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মই হলো আইন, এই কথা বলেছেন হল্যান্ড। পরের প্রশ্ন, প্রতিটি দেশের সুদীর্ঘ কাল ধরে প্রচলিত প্রথা, রীতি নীতি, লোকাচার প্রভৃতি কালক্রমে আইনের মর্যাদা লাভ করে, একথা বলেছেন হেনরি মেইন। পরবর্তী প্রশ্ন, সামাজিক ঐক্যের প্রয়োজনে মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী কতগুলি নিয়মই হলো আইন। আইনের এই সংজ্ঞা নির্দেশ করেছেন হোমস। আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার ও চিন্তার সেই অংশ যা সাধারণ নিয়মাবলী হিসেবে সুস্পষ্ট ও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে এবং যার পেছনে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতার সুস্পষ্ট সমর্থন বর্তমান থাকে। আইনের এই সংজ্ঞাটি প্রদান করেছেন উইলসন। পরের প্রশ্ন দেখো, কেবল রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ঘোষিত ও প্রযুক্ত নিয়মকানুনকে আইন বলা সঙ্গত নয়। আইনের মধ্যে বৈধতা ও নৈতিক মূল্য অবশ্যই থাকা উচিত, এই মন্তব্যটি করেছেন বার্কার। আইন হলো সেই সব আচরণবিধি যা সমাজের প্রতিপত্তিশালী শ্রেণীর ইচ্ছার প্রকাশ মাত্র। আইনের এই সংজ্ঞাটি প্রদান করেছেন ভিসিনোস্কি। আইনকে সমাজের অধিকারভোগী শ্রেণীর স্বার্থবাহী নিয়মকানুন বলে চিহ্নিত করেছেন ল্যাস্কি। পরবর্তী প্রশ্ন হলো, আইন হলো এমন একটি বিশেষ সামাজিক অভিব্যক্তি যার প্রধান লক্ষ্য হলো সামাজিক সম্পর্কগুলির ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ রচনা করা এবং মানুষের কর্মকে প্রভাবিত করা, একথা বলেছেন তুমানোভ। পরের প্রশ্ন হলো, আইনের প্রাচীনতম উৎস হলো প্রথা। সমাজের মধ্যে সুদীর্ঘ কাল ধরে প্রচলিত আচার ব্যবহার, রীতিনীতি প্রভৃতিকে বলা হয় প্রথা। একটি তৃণক্ষেত্রের ওপর দিয়ে একটি পায়ে চলা পথ যেভাবে তৈরি হয় তেমনিভাবেই প্রথার উৎপত্তি ঘটেছে বলে অভিমত ব্যক্ত করেছেন হল্যান্ড। পরের প্রশ্ন হলো, প্রাচীন সমাজ ব্যবস্থা শাসিত ও পরিচালিত হতো ধর্মীয় অনুশাসনের দ্বারা। পরের প্রশ্ন, ভারতীয় আইনে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে মনুসংহিতা। পরের প্রশ্ন হলো, আইনের সর্বপ্রধান উৎস হলো আধুনিক রাষ্ট্রের আইনসভা কর্তৃক প্রণীত আইন। পরের প্রশ্ন, যেই সব আইন রাষ্ট্রের অভ্যন্তরে সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত হয় সেগুলিকে বলা হয় রাষ্ট্রীয় আইন। পরের প্রশ্ন, রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত আইনকে বলা হয় সরকারি আইন। পরের প্রশ্ন হলো, প্রশাসনিক আইন হলো এমন কতকগুলি নিয়মের সমষ্টি যেগুলি ব্যক্তিগত নাগরিকদের সঙ্গে প্রশাসনিক কর্তৃপক্ষের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে, এই উক্তিটি করেছেন ডাইসি। ব্যক্তিগত নাগরিকদের সঙ্গে প্রশাসনিক কর্তৃপক্ষের সম্পর্ক নিয়ন্ত্রণকারী কতকগুলি নিয়মের সমষ্টিকে বলা হয় প্রশাসনিক আইন। সমাজে আইন শৃঙ্খলার প্রতিষ্ঠা, নাগরিক জীবনের নিরাপত্তা প্রদান ও অপরাধীদের দণ্ডাজ্ঞা দেওয়ার জন্য এই আইন প্রণীত হয়, সেগুলিকে বলা হয় ফৌজদারি আইন। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক আইন সম্পর্কে আলোচনার সূত্রপাত করেছিলেন গ্রোটিয়াস।
পরের প্রশ্ন হলো আন্তর্জাতিক আইন শব্দ দুটি সর্বপ্রথম প্রয়োগ করেছিলেন বেনথাম। আন্তর্জাতিক আইন হলো সেই সব আন্তর্জাতিক নিয়ম, রীতিনীতি ও প্রথার সমষ্টি যেগুলি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। এই সংজ্ঞাটি হলো আন্তর্জাতিক আইনের সনাতন সংজ্ঞা। পরের প্রশ্ন আন্তর্জাতিক আইনের সনাতন সংজ্ঞা প্রদান করেছেন লরেন্স। 31 দাগের প্রশ্নটি দেখো, 31 দাগের প্রশ্নটির উত্তরটি হলো অপশান নম্বর বি স্টাক। অপশান নম্বর বি স্টাক। 31 দাগের প্রশ্নের উত্তর হলো অপশান বি স্টাক। পরবর্তী প্রশ্ন হলো বিভিন্ন ধরনের শ্রেণী চরিত্র বিশিষ্ট রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী নিয়মাবলীর সমষ্টিকেই আইন বলে চিহ্নিত করেছেন জি.আই. টুনকিন। পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক আইনকে আদৌ আইন বলে মনে করেন না অস্ট্রিন। আন্তর্জাতিক আইনকে বিধিশাস্ত্রের বিলয়স্থান বলে চিহ্নিত করেছেন হল্যান্ড। পরের প্রশ্ন আন্তর্জাতিক আইনকে সৌজন্যমূলক আইন বলে চিহ্নিত করেছেন অস্ট্রিন। পরের প্রশ্ন আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলে মনে করেন ওপেনহাইম ও লরেন্স। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কর্তৃক আন্তর্জাতিক আইন কমিশন গঠিত হয়েছিল 1947 সালে। পরের প্রশ্ন জাতীয় আইনের ধারণা নিয়ে আন্তর্জাতিক আইনকে বিচার করা চলে না। সার্বভৌমত্বই আন্তর্জাতিক আইনকে এক বিশেষ ধরনের আইনে পরিণত করেছে। উক্তিটি করেছেন পরিমল চন্দ্র ঘোষ। পরের প্রশ্ন আন্তর্জাতিক আইনকে ভাগ করা যায় প্রধানত দুইটি ভাগে। সরকারি আন্তর্জাতিক আইনকে ভাগ করা যায় তিনটি ভাগে। পরের প্রশ্ন যুদ্ধকালীন অবস্থায় যুদ্ধতর দেশগুলিকে যেই সব আন্তর্জাতিক আইন মেনে চলতে হয় সেগুলিকে বলা হয় যুদ্ধ সংক্রান্ত আইন। পরের প্রশ্ন দেখো যুদ্ধরত দুই বা ততোধিক রাষ্ট্রের বাইরে অবস্থিত নিরপেক্ষ রাষ্ট্রগুলির নিজেদের মধ্যে কিংবা তাদের সঙ্গে যুদ্ধরত দেশগুলির সম্পর্ক নির্ধারণ বিষয়ক আইনসমূহকে বলা হয় নিরপেক্ষতা সংক্রান্ত আন্তর্জাতিক আইন। পরের প্রশ্ন শান্তি সংক্রান্ত আন্তর্জাতিক আইনের একটি উদাহরণ হলো বিচারের জন্য বিদেশি সরকারের হাতে বন্দীকে সমর্পণ। পরের প্রশ্ন স্বাধীনতার মতো অন্য কোনো ধারণা এত বিচিত্র তাৎপর্য বহন করেনি এবং মানব মনে এত বিচিত্র প্রতিক্রিয়াও সৃষ্টি করেনি। উক্তিটি করেছেন মন্তেস্কু। পরের প্রশ্ন স্বাধীনতা বলতে এমন একটি বিশেষ পরিবেশের সযত্ন সংরক্ষণকে বোঝায় যেখানে মানুষ তার ব্যক্তি সত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করার সুযোগ পায়, একথা বলেছেন ল্যাস্কি। পরের প্রশ্ন রাষ্ট্রের স্বাধীনতা বা আইনসঙ্গত স্বাধীনতা কখনোই প্রত্যেকের অবাধ স্বাধীনতা হতে পারে না, তা হলো সবসময় সকলের জন্য শর্তসাপেক্ষ স্বাধীনতা, একথা বলেছেন বার্কার। পরের প্রশ্ন স্বাধীনতাকে নেতিবাচক অর্থে গ্রহণ করার পক্ষপাতী ছিলেন জন লক। পরের প্রশ্ন স্বাধীনতা বলতে কেবল বাধা নিষেধ অনুপস্থিতিকেই বোঝায় না, মানুষের সদিচ্ছা ও নৈতিকতার পরিপূর্ণ বিকাশের উপযোগী পরিবেশকেও বোঝায়, এই অভিমত ব্যক্ত করেছেন গ্রিন। পরের প্রশ্ন সব মানুষের প্রকৃত ইচ্ছার সমন্বয়ে গঠিত সাধারণ ইচ্ছার অনুবর্তী হলেই কেবল ব্যক্তির তারা স্বাধীনতা ভোগ করতে পারে, এই মন্তব্যটি করেছেন রুশো। পরের প্রশ্ন স্বাধীনতার নেতিবাচক ও ইতিবাচক ধারণার মধ্যে পার্থক্য রয়েছে বলে মনে করেন ইসাইয়া বার্লিন। পরের প্রশ্ন সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ছাড়া অধিকাংশ মানুষের পক্ষে স্বাধীনতা ভোগ করা অসম্ভব, মন্তব্যটি করেছেন ল্যাস্কি। পরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ ছাড়া ব্যক্তির স্বাধীনতা কখনোই রক্ষিত হতে পারে না বলে মন্তব্য করেছেন মন্তেস্কু। পরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণকে স্বাধীনতা রক্ষা কবচ বলে মেনে নিতে রাজি নন গিলক্রিস্ট। আইনের অনুশাসনকে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন ডাইসি। পরের প্রশ্ন যতদিন পর্যন্ত শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আইনের চোখে সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না, একথা বলেছেন ল্যাস্কি। গণভোট। পরের প্রশ্ন গণভোট ও গণ উদ্যোগ ব্যবস্থা বর্তমান রয়েছে সুইজারল্যান্ডে।
পরের প্রশ্ন, যে রাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের হাতে অতিমাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে সেখানে কখনোই স্বাধীনতা থাকতে পারে না, উক্তিটি করেছেন ল্যাস্কি। সামাজিক ও রাজনৈতিক ন্যায়ের প্রতিষ্ঠাকে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ বলে মনে করেন রলস। পরের প্রশ্ন দেখো, স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হলো নাগরিকদের গর্বিত চৈতন্য, এই কথা বলেছেন ল্যাস্কি। 60 দাগের প্রশ্ন হলো, স্বাধীনতা রক্ষার জন্য একদিকে যেমন সদাজাগ্রত সদাজাগ্রত জনমতের প্রয়োজন, অন্যদিকে তেমনি মৌলিক অধিকারসমূহের লিপিবদ্ধকরণ, বিচার বিভাগীয় স্বাধীনতার প্রতিষ্ঠা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ প্রভৃতিও প্রয়োজন, এই মন্তব্যটি করেছেন ল্যাস্কি। 61 দাগের প্রশ্নটি দেখো, চিরন্তন সতর্কতাই হলো স্বাধীনতার মূল্য এবং স্বাধীনতাই হলো তার মূল মন্ত্র, এই মন্তব্যটি করেছেন, এর উত্তরটি এই 4টি অপশনের মধ্যে দেওয়া নেই, এর সঠিক উত্তরটি হলো পেরিক্লিস। এর সঠিক উত্তরটি হলো পেরিক্লিস। 61 দাগের প্রশ্নের উত্তরটি হলো পেরিক্লিস। পরের প্রশ্ন হলো, সাম্যের ধারণাকে একটি বহুমাত্রিক ধারণা বলে চিহ্নিত করেছেন ফ্রাঙ্ক ঠাকুরদাস। পরের প্রশ্ন দেখো, সাম্যের ধারণা হলো এমন একটি পরিবর্তনশীল ধারণা যা অতি সহজেই তার আকৃতি পরিবর্তন করে নতুন রূপ ধারণ করতে সক্ষম, এই উক্তিটি করেছেন বার্কার। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সাম্য বলতে সব বিষয়ে সমতা বা অভিন্নতাকে বোঝায় না বলে মন্তব্য করেছেন ল্যাস্কি। পরের প্রশ্ন, সাম্য বলতে বোঝায় বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি এবং সকলকে পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান, এই কথা বলেছেন ল্যাস্কি। মানুষের অভাব, যোগ্যতা ও প্রয়োজনের মতো যতদিন পার্থক্য থাকবে ততদিন ব্যবহারের ক্ষেত্রে সমতা প্রদর্শিত হবে না, এই কথা বলেছেন ল্যাস্কি। পরবর্তী প্রশ্ন দেখো, ইতিবাচক সাম্য বলতে প্রত্যেকের আত্মবিকাশের উপযোগী যথাযথ সুযোগ সুবিধাকেই বোঝায়, এই কথা বলেছেন বেন ও প্রিটাস। পরবর্তী প্রশ্ন, সাম্য বলতে ব্যক্তির স্বতন্ত্র প্রয়োজন এবং জীবনকে সমান করে দেওয়াকে বোঝায় না, এই কথা বলেছেন মার্কস। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম ন্যায়ের উল্লেখে পাওয়া যায় পিথাগোরাসের রচনায়। ন্যায় বলতে নির্বিচ্ছিন্ন ও স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সামাজিক মর্যাদা ও অধিকারকে স্বীকার করে নেওয়া বোঝায়, এই উক্তিটি হল জাস্টিনিয়ান ইনস্টিটিউটের। পরের প্রশ্ন দেখো, জাস্টিনিয়ান ইনস্টিটিউটের প্রায় 1000 বছর পূর্বে 3 ধরনের ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছিলেন অ্যারিস্টটল। পরের প্রশ্ন দেখো, রাজনৈতিক জনসম্প্রদায়ের মধ্যে প্রত্যেক ব্যক্তি যখন তার উপযুক্ত সামাজিক মর্যাদা ও প্রাপ্য অংশ লাভ করবে তখন তাকে বলা হয় বন্টনমূলক ন্যায়। পরের প্রশ্ন দেখো, ক্রয় বিক্রয় বা লেনদেনের স্বেচ্ছামূলক আদান প্রদানের ক্ষেত্রে কোনো দ্রব্য বা পরিষেবার বিনিময়ে অন্য দ্রব্য বা পরিষেবার অনুপাত নির্ধারণকে বলা হয় বিনিময় সংক্রান্ত ন্যায়। ন্যায়কে একটি সমন্বয়ী শব্দ বলে চিহ্নিত করেছেন বার্কার। পরের প্রশ্ন, সমাজের বুক থেকে অসাম্য ও বৈষম্যের অবসান ঘটানোর জন্য 19 শতকের নৈশ প্রহরী রাষ্ট্র এর পরিবর্তে আবির্ভাব ঘটেছিল জনকল্যাণকর রাষ্ট্রের। পরের প্রশ্ন, অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূর করে সাম্যের নীতিটিকে ন্যায়ের নীতির সঙ্গে সাযুজ্যপূর্ণ করে তোলার উদ্দেশ্যে এগিয়ে আসেন বিশিষ্ট নয়া সমতাবাদী রাষ্ট্রবিজ্ঞানী রলস। ন্যায় বলতে ন্যায্যতা বুঝিয়েছেন রলস। ন্যায্যতা হিসেবে ন্যায়ের ধারণার মধ্যে অস্পষ্টতা দূরীকরণের জন্য 2টি নীতি এবং 2টি অগ্রাধিকারের নিয়ম অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন রলস। প্রচারিত 2টি নীতির মধ্যে দ্বিতীয় নীতিটি হল সকলের জন্য সুযোগের ন্যায্য সমতা। সর্বাপেক্ষা কম সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের সর্বাপেক্ষা কম সুবিধাপ্রাপ্তদের সর্বাপেক্ষা বেশি সুবিধা প্রদান করার নীতি অর্থাৎ ম্যাক্সিমি নীতির প্রবক্তা হলেন রলস। সার্বভৌমের আদেশেই হলো আইন, এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন অস্টিন। এবং এই অধ্যায়ের সব থেকে শেষ প্রশ্ন হলো, স্বাধীনতাকে ব্যাখ্যার ক্ষেত্রকে অধিকারকে প্রাধান্য দেয়নি, এই কথা বলেছেন হবস। তো এই ছিল তোমাদের
চতুর্থ অধ্যায়ের 82টি এমসিকিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের এই প্রশ্ন উত্তর ভালো লেগে থাকে তাহলে নলেজ 24/7কে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।